18 বাংলার মাহফুজ ভাইরা থাকতেন সেন্ট্রাল রোডে, ওনারা আমাদের 700-800 টাকা দিয়েছেন। আমাদের অলরেডি মাইকের ভাড়া, স্টেজের ভাড়া, ডেকোরেটর ভাড়া, চেয়ার ভাড়া সব দিয়ে ওইটুকুর মধ্যে হয়ে গিয়েছিল। 12টা নাট্য দলকে ক্রেস্ট বানানো তখন খুব কষ্ট, মানে টাকা পয়সা বেশি লাগতো। তো তখন আমাদের একজন নাট্যকর্মী তিনি তার সোনার গহনা বিয়েতে যা ছিল সেটি বিক্রি করে দিলেন। বিজ্ঞাপনে টাকা দিতে পারতাম না, বিজ্ঞাপনে টাকা ইত্তেফাকে দিতে গেলে দেখা গেলো যে হয়তো আমরা যে সেট টেট নিয়ে যাব মহিলা সমিতি মঞ্চে বেলি রোডে, সেখানে ওই ঠেলাগাড়ির যে ভাড়া সেটি দেওয়া হতো না। শহীদুল আলম সাচ্চু হওয়ার জন্য আপনি ডেফিনেটলি আপনি 1990 থেকে আপনার যাত্রা শুরু, আর তারও আগে থেকে আমি বেসিক্যালি 90 থেকে আপনি মিডিয়াতে, কিন্তু স্টেজে আমি শুরু করেছি আরো 82 সাল থেকে। আমরা মিডিয়াটা যদি 90 থেকে আজকে আপনার 46 ইয়ার্স 45 ইয়ার্স হয়ে যাচ্ছে, তো এই 45 ইয়ার্সের যে পথগুলো কি খুব কমফোর্টেবলি আপনি এখানে চলে এসেছেন, নাকি আপনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে? না, স্ট্রাগল তো আছে, যেটা আমি আপনাকে অল্প একটু ইঙ্গিত দিয়েছিলাম যে আব্বাকে অন্য আমাদের গ্রিনেড স্টাফ কোয়ার্টারের ও কলাবাগানের ওইখানটায় যে যারা নামাজ পড়তেন, কমিউনিটি সেন্টারটা ছিল একদম পাশে, যেখানে আমরা রিহার্সাল করতাম, আর তার পাশে হচ্ছে কি মসজিদ। আমাদের বিকেল থেকে যদি রিহার্সাল করতে হতো তাহলে আসর, মাগরিব, এশা 3টা নামাজের আদায় হতে আপনি সময় আমাদের রিহার্সাল করতে হতো। আপনি নিজেই জানেন, আপনি যে সাংস্কৃতিক মনা মানুষ, যে রিহার্সাল করতে গেলে উচ্চ স্বরে করতে হয়, তাই না, ভোকাল ঠিক রাখা। সো এই এক্সারসাইজগুলো করতে গিয়ে কিন্তু মসজিদে পৌঁছে যেত শব্দ, এবং আব্বাকে কথা শুনতে হতো, কিন্তু সেটি আব্বা অতখানি প্রকাশ করতেন না। সামহাও আমি হয়তো বাবাকে কষ্ট দিয়েছি নিশ্চয়ই, এবং বাবা নিশ্চয়ই আমি যদি ওই শব্দগুলো না উৎপাদন করতাম, পড়াশোনা করতেন, তাহলে যেটা হতো যে আমি বলছি যে আমার বাবার এই যে একটা জায়গা, এবং আমার ভাইরা চাইতো যে না আমি সেটাকে একটুখানি সিরিয়াস হই, অন্যদিকে সিরিয়াস হই, এটা একটু কম কম করে করি। কিন্তু আসলে আপনি দেখবেন সব পাগলদেরই যারা যে পাগলামগুলো করে, তাদের আসলে এটা হয়ে ওঠে না, বা আমাকে একটু বিরক্তই করা হয় আসলে, বা ভাই বোনদের বিরক্তি করা হয়। কিন্তু আপনি ধরেন যে এই যে পাড়াপড়শিরা যে কথা শোনানো, সেটা তো তারা শুনতে হতো, এই স্ট্রাগল তো তারাও করেছে, আমার বড় ভাই বোনরা তো করেছে, তাই না? কিন্তু তারা যেহেতু নিজেরাও চর্চা করতেন, সেই হিসেবে তারা আমাকে অতটা আপনাকে গায়ে আমাকে হয় লাগতে দেয়নি। তো সেইটা তো আছেই, যে এটা তো আপনি গেল যে আপনার কথা শোনার, বাট আপনার ফিনান্সিয়ালি বা যেমন থিয়েটারে আমি যতটুকু জানি যে একজন থিয়েটার কর্মী যখন হয়, আপনার থিয়েটার নিজে ওনার ছিলেন সেটা আলাদা, যখন একটা কর্মী ছিলেন থিয়েটারের বাথরুম থেকে শুরু করে সবই থিয়েটারে নিজেদের লোকজন করতে হয়, এবং একটা না আপনারা 2 দিন পর্যন্ত রিহার্সাল করছেন। এই যে স্ট্রাগল গুলো, এগুলো হচ্ছে মানুষ শুনতে চায়। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, মানে আমি আমাদের দলের প্রথমে আমরা 12 বছর কাজ করেছি আর্তনাদ থিয়েটার নামে, আর্তনাদ থিয়েটার। তারপরে 12 বছর, তারপরে 25-30 বছর আমরা করেছি হচ্ছে থিয়েটার সেন্টার নামে। তো সেখানটায় আমি একটা দলপ্রধান হিসেবে কাজ করেছি। আমাদের যে ছেলে মেয়েগুলো যারা আছে, খুবই ইন্টারেস্টিং আজকে বলতে হয়, সেটা হচ্ছে যেমন কষ্ট করেছি আমরা, তখন হয়তো বিজ্ঞাপনে টাকা দিতে পারতাম না, বিজ্ঞাপনে টাকা ইত্তেফাকে দিতে গেলে দেখা গেলো যে হয়তো আমরা যে সেট টেট নিয়ে যাব মহিলা সমিতি মঞ্চে বেলি রোডে, সেখানে ওই ঠেলাগাড়ির যে ভাড়া সেটি দেওয়া হতো না। তখন তার পিক আপ ভ্যান ছিল না, তখন হচ্ছে ঠেলাগাড়ি ছিল। সো এই যে আমরা আমাদের কলাবাগান থেকে বা ধানমন্ডি থেকে নিয়ে যেতে যে টাকাটা ওঠানো, সেটা পারতাম না। আমাদের আবার নাটক, ছোট ছোটদের এদের নাটক আবার কারা দেখতে আসবে টিকিট কেটে, সেটার বিষয় ছিল। পুশিং সেল, আমরা বাসায় যে পুশিং সেল করতাম। এমনও হয়েছে আমাদের, আমরা একটা ফেস্টিভ্যাল করব কলকাতা থেকে, PLT বল, পিপল লিটল থিয়েটার, উৎপল দত্ত এবং তার স্ত্রী সহ ওনাদের দলটি আসবেন। তো সেই মুহূর্তে উৎপল দত্ত মারা গেছেন। তো ওনার স্ত্রী বলেছে যে না, যে আমরা যাবই, সুভাষ বলেছেন আমরা যাবই, যেহেতু আমরা কথা দিয়েছি, এবং এত খুবই একটা চমৎকার যে বাচ্চা ছেলেপেলেরা একটা ফেস্টিভ্যাল করছে, 12 বছর ওদের পূর্তি, আমরা যাবই। তো ওনারা আসলেন, এবং সেইটি সময় আমরা একটা 12টা নাট্য দলকে ক্রেস্ট বানানো তখন খুব কষ্ট, মানে টাকা পয়সা বেশি লাগতো। তো তখন আমাদের একজন নাট্যকর্মী তিনি তার সোনার গহনা বিয়েতে যা ছিল সেটি বিক্রি করে দিলেন।
এবং মানে দিলেন যে ওনার গহনা বিক্রি করে দিয়েছেন, টাকা দিলেন যে এই 12 দিনের ফেস্টিভ্যাল 12টা দল খরচ আসবে, plus খরচ হচ্ছে plus award ইন্ডিয়া থেকে বানানো। আসছে, award বানানো, তাদের খাওয়া দাওয়া, প্লেনের টিকিট দেওয়া, কলকাতা থেকে আসছে। এবং উৎপল দত্তের সঙ্গে মামুনুর রশিদের খুব ভালো সম্পর্ক ছিল কলকাতা বাংলাদেশে, কিন্তু উৎপল দত্তের কোনো দল কিন্তু বাংলাদেশে এসছে আমাদের আমন্ত্রণে। এই সমস্ত তখন কেবল যুবকের দিকে যাচ্ছি আমরা, সেরকম একটা সময় আমাদের এটা দেখে শুধু জানে যে উৎপল দত্তকে ভালোবাসে, এইটুক ছেলে মেয়েদের এরা এত পছন্দ করে। তো উনি যেহেতু ওনাদের নাটকগুলোর মধ্যে একটু রাজনৈতিক বিষয় থাকতো, একটু বাম এবং সাধারণ মানুষের কথা থাকতো, এই সমস্ত ছেলে পেলে বাংলাদেশের ঢাকা শহরের এরা এরকম পছন্দ করছে, শ্রেণী সংগ্রামের কথা বলে এরা, সো এদেরটা যেতেই হবে। তো ওনারা এসে যেটা হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল এফোর্ড করা খুব ডিফিকাল্ট। তখন কি আপনাদের এরকম কোনো স্পন্সর ছিল না? যে তখন স্পন্সর যেটা খুবই কম দিত, স্পন্সর মানে আপনি তখন দিতেন খুবই কম, ধরেন যে 1,500 টাকা, 1,000 টাকা, এর বেশি দিত না। তার কারণ হচ্ছে আপনি যারা সেলিব্রিটি, নাসিরুদ্দিন বাচ্চু বা মামুনুর রশিদ বা রবীন্দ্র মজুমদার, এনাদের দলগুলোতে তো অনেক বড় স্পন্সর দিচ্ছে। আপনি যেমন এখানে দিয়ে থাকেন এখানে আমেরিকাতে বা নিউ ইয়র্কে, সো আপনি হয়তো 4 জন বা 5 জন 6 জনকে দিতে হচ্ছে। তো আমরা যখন যাওয়ার আগে ওনারা তো প্ল্যান করতেন অনেক আগে থেকে, 2 বছর পরে ওনারা ফেস্টিভ্যাল করবে, আর আমরা তো হঠাৎ করে করেছি, এক হ্যাঁ আগে থেকে বুক করতে হতো। সো ওনারা বিজ্ঞাপনের কাছেও চলে যেত আগে, কারণ আমরা তো হঠাৎ করে করেছি, 9 মাসের মধ্যে পটায় ফেলছি ওনারা আসতেছে। এখন আমরা বিজ্ঞাপন দাতারা বলছে যে আপনি বলছেন আমি তার আগে 4 জনকে দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে এসছো, ঠিক আছে 1000 শুনলে তো আমাদের খুশি যেত। সেখানে 700 টাকা দিয়ে আমাদের আমার মনে আছে 18 বাংলার মাহফুজ ভাই যারা থাকতেন সেন্ট্রাল রোডে, ওনারা আমাদের 700-800 টাকা দিয়েছেন। আমাদের অলরেডি মাইকের ভাড়া, স্টেজের ভাড়া, ডেকোরেটর ভাড়া, চেয়ার ভাড়া সব দিয়ে ওইটুকুর মধ্যে হয়ে গিয়েছিল। সো তখন টাকার চেয়ে দামও ছিল অনেক। তো যাই হোক, তো এই যে স্যাক্রিফাইস করা এবং নিজেরা শুধু সিঙ্গারা খেয়ে থাকা, কিন্তু ওনাদের অনেক ভালো ভালো খাওয়াচ্ছি আমরা আমাদের গেস্টদেরকে, বা অন্য নাট্যদল থেকে যারা এসছে তাদেরকে একটু টাকা দেওয়া, তাদের ভাড়া দেওয়া। তো এই জায়গাগুলো অনেক বেশি ছিল। এবং আমাদের মাসের পর মাস আমরা হয়তো শুধু বাসায় হয়তো 1-2 বেলা যখন খেতে পারছি তখন হয়তো ভালো খাচ্ছি, কিন্তু তাছাড়া নাটকের ছেলে মেয়েদেরকে নিয়ে না, একজন গহনা বিক্রি করে দিয়েছেন তার বিবাহ, এটা তো অনেক বড়। এটা তো মানুষ আসলে জানে না। মানুষ চিন্তা করে যে আপনি একটা নাটক করে হয়তো 20,000 টাকা পাচ্ছেন, 10,000 টাকা পাচ্ছেন, বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনে হয়েছেন, কিন্তু একজন ভদ্র মহিলা যে আপনার কর্মী, তিনি গহনা বিক্রি করে দিয়ে একটা দলকে এস্টাবলিশ, তাদেরকে এন্টারটেইন করার জন্য, এটা অনেক বড়। এর জন্য আসলে আপনাদেরকে মানুষ স্যালুট করে। এই জন্য একজন শহীদ আলম ছাত্র হতে পারে না, এটা শুধু আমাদের দলে আকাশ তা না। আপনি নিশ্চয়ই দেখবেন যে একেবারেই সারা বাংলাদেশে যারা নাট্য চর্চা করেন তাদের সব দলেরই কিন্তু এরকম ঘটনা অনেক আছে। বিদেশ থেকে হয়তো ঘড়ি পাঠিয়েছে, সেই ঘড়ি ক্যাসিও ঘড়ি তখন হয়তো বিক্রি করে দিল নাটক দল। তো তারপরে হয়তো পরবর্তীতে হয়তো আপনি ক্যামেরা পাঠিয়েছে, সেই ক্যামেরা দিয়ে দিচ্ছে নাট্যকর্মীরা। সো নাট্যকর্মীরা কিন্তু এরকমই এফোর্ট দিয়ে করতে, এরকম ভালোবেসে করেছে। হ্যাঁ, ওটা তো বাড়ি থেকে অনেকে আবার ডিটাচ থাকে না, অনেকেই বাবা মা নাট্যকর্মী, আমার ছেলে নাটক করে বা থিয়েটার করে এটা পছন্দ করে না, কিন্তু টাকাও দেয়নি। হ্যাঁ, টাকাও দেয়নি। সো নিজেদের পড়াশোনা, নিজেদের ব্যক্তিগত খরচ নিজেদেরই হয়তো আর্ন করতে হতো, সেসব মিলে। এবং এটা কিন্তু এই চিত্রটা বাংলাদেশের সমস্ত নাট্য দলগুলোরই এরকম। এবং যেই জন্য আপনি বলছিলেন কালকে যে অনেকের অভিনয় ভালো লাগে না, অনেকের অভিনয় ভালো লাগে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।